সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় ধর্ষণ, হত্যা এবং বিচারহীনতা। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, এবং ইকতেদার আহমেদ, সাবেক জাজ ও রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, যে বয়সে পুতুল নিয়ে খেলার কথা, ছন্দে ছন্দে পড়াশোনায় মন দেওয়ার কথা, তা না হয়ে চরম নির্যাতন এবং ধর্ষণ করে নির্মমভাবে হত্যা। হ্যাঁ দর্শক, বলছিলাম মিরপুর পল্লবীর 7 বছরের ছোট্ট শিশু রামিস আক্তারের কথা। দোষীর বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এর আগে পূজা আসিয়াদের সাথেও এরকম ঘটেছিল। গেল 7 দিনে 4 জন কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিরাপত্তার প্রশ্ন উঠছে ঘরে, বাইরে, স্কুল, মাদ্রাসায়। আলোচনা শুরু করব সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল ভাই, এই রামিসা ধর্ষণে হত্যা একজনকে গ্রেফতার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে রাজধানী সহ সারা দেশে। এবং একের পর এক এই যে পাশবিক এই ধরনের ঘটনা কতদিন দেখতে হবে? ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যে আলোচক আছেন ইত্তেদার ভাই, তাকে শুভেচ্ছা, এবং যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দেখুন, এটা শুনতে হবে, কারণ আমরা তো বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশ এমন একটি দেশ যেখানে আমরা বিভিন্ন রকম নানা রকম সমস্যার মধ্য দিয়ে নিপতিত হচ্ছি, যেখানে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই, যেখানে আইনের শাসন নিশ্চিত করতে পারি নাই, যেখানে মানুষের মধ্যে আইন অমান্যের তীব্র মনোভাব রয়েছে, এবং যেখানে জোরজার মুল্লুকতার একটা কালচার প্রচলিত আছে, এবং সর্বশেষ একটা মব কালচারের মাধ্যমে মানুষের মনোজগতে একটা ভয়ানক আইন বিরোধী কর্মকাণ্ডের যে একটা লালন সৃষ্টি হয়েছিল। সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমাদের এই যে কালচার, এই শিশু হত্যা, নারী হত্যা, পুরুষ হত্যা, কি না হত্যা হচ্ছে, আপনি ধরেন এটি যদি আপনি আলোচনা করতে চান কয়েকদিনের, ঠিক 1 সপ্তাহ যদি ধরেন, তার মধ্যে দেখবেন যে স্ত্রী স্বামীকে জবাই করে সে রেখে দিয়েছেন, স্বামী স্ত্রীকে জবাই করে রেখে দিয়েছেন, তারপরে এক ভদ্রলোক তার 3 বাচ্চা ওয়াইফকে মেরে নিজে আত্মহত্যা করেছেন, তারপরে রামিসার রেফ, তারপরে আপনার চট্টগ্রামের ঘটনা, তাই না? এবং এর বাইরে অনেক কিছু তো মিডিয়ায় হয়তো আসেও না, সেরকম আছে। এবং এটি আপনি দেখবেন যে একটা আমাদের দেশে এরকম ঘটনা এর আগে একবার হয়েছিল, সেটি হলো আওয়ামী লীগ সরকারের সময়। তখনও কিন্তু কত 18-19 এরকম সময় হবে, বা 2-1 বছর আগে পিছ হতে পারে। এবং তখনও কিন্তু একটা দাবি উঠছিল, কারণ তখন আপনার তখন ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডটা ছিল না, এবং কতগুলো টেকনিক্যাল বিষয় যেখানে আপনার জেরা করার পদ্ধতি এবং আপনার ডেফিনেশন, এগুলোর মধ্যেও মনে হচ্ছিল যে এগুলোর কারণে হয়তো কোনো বাধা সৃষ্টি হয়। তো তখন দাবির প্রেক্ষিতে কিন্তু পার্লামেন্ট তখন আইন পাশ করে এর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করলো, যে মৃত্যুদণ্ড, এবং ডেফিনেশনও কিন্তু চেঞ্জ করা হলো, তাই না? মেডিকেল রিপোর্ট কিভাবে হবে, এবং সংজ্ঞার মধ্যেও পরিবর্তন আনা হলো। তো যাই হোক, সব কিছু মিলে এখন দেশে যখন রাজনীতিকভাবে গত 18 মাসে যে পরিস্থিতি ছিল, তার মধ্যে দিয়ে একটা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলো, এবং সরকারের হানিমুন পিরিয়ড চলছে। সেই অবস্থায় হঠাৎ করে টুকটাক বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছিল, কিন্তু এই অপরাধগুলো, হত্যার অপরাধগুলো খুব বেশি বেড়ে গেছে। কারণ হলো যে এটা সামাজিক একটা বিশৃঙ্খলা বলতে পারেন, বা আমাদের মনোজগতে একটা পরিবর্তন, যে কোনো কারণেই হোক। এটা আসলে এখন গবেষণা করা দরকার যে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যে পারিবারিক যে হারমোনি, পারিবারিক যে বন্ধন, সেগুলো কেন এত ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, এবং মানবিকতা কেন এত চলে যাচ্ছে। কারণ হলো আপনার ধরেন, মানুষের থাকতে পারে অনেক সময় আপনার বায়োলজিক্যাল নিড বা যে কোনো প্রয়োজনে আপনার তো বিভিন্ন রকম স্ট্যাটাস দেওয়া আছে, স্কেল আছে, তাই না, ব্যবস্থা আছে। সেই রকম আপনার চিন্তাভাবনা হতে পারে। আপনি হয়তো যদি এমন হতো যে একটা বয়স্ক মেয়েকে সে প্রপোজাল দিয়েছে, করে নেয়, তারপরে সে জোর করে রেপ করেছে, তো ওটা এক ধরনের। কিন্তু একটা শিশু
সেখানে তো আমি বায়োলজিক্যাল নিডটার সঙ্গে কোনো লিঙ্ক করতে পারি না। একদম না। তো এই ধরনের যে একটা আচরণ মস্তিষ্কে যে এসছে এবং মস্তিষ্কের মাধ্যমে যে লালন হচ্ছে, এবং এটা তো একটা দুইটা না, প্রায় পাচ্ছে। এবং সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং হলো এখানে আমাদের হুজুরকেও পাওয়া যাচ্ছে, এখানে শিক্ষককে পাওয়া যাচ্ছে, তাই না, এখানে আপনার ভদ্রলোককে পাওয়া যাচ্ছে, আবার কৃষককেও পাওয়া যাচ্ছে। তো সব জায়গায় কিন্তু এরকম একটা ব্যতিক্রমী এসছে। কাজে সেই জায়গাটায় আমি মূল দোষটাই দেব, সেটা হলো একটা হলো আমাদের সমাজ ব্যবস্থার যে অবনতি এবং সোশ্যাল হারমোনির যে অবনতি, আর রুল অফ ল, আইনটা নিশ্চিত না করা, এবং একটা লেসন যে দেওয়া যে অপরাধ হলে সেই শাস্তিটা হয়, সেটাও মানুষের মনে আর এখন নাই, দাগ কাটে না। যার ফলে দেখবেন কিন্তু অনেকেই এখন বলে যে বিচার আর চায় না, বলছে না বিচার আর কোথায় চাবো। কিন্তু আসলে তো বিচারের তো একটা জায়গা আছে, কিন্তু সেই জায়গাটা থাকলেও মানুষের মনোজগতে কিন্তু এখনো অনেক জায়গায় বাবা আব্দুল হান্নান মোল্লা কিন্তু একই কথা বলেছেন। উনি বলেছে, আগেও বলেছে, তো সেইরকম ঘটনা হচ্ছে। এবং আপনার কিছু কিছু পরিবর্তন আছে, আবার ধরেন বিচারটা প্রধানমন্ত্রীর কাছে চাই, মানে এটাও কিন্তু একটা ধ্যান ধারণা মানুষের, যে বিচার তো প্রধানমন্ত্রী চাইলে হবে, নাইলে হবে না কেন। ওটা কিন্তু ওই যে ধারণা থেকে বলে যে প্রধানমন্ত্রী চাইলে। আমি কিন্তু 30-50 বছর আগে বা 30-40 বছর আগে কিন্তু এরকম শুনি নাই যে ঘটনা হইলে পরে যে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতো, তাই না? কিন্তু এখন সোশ্যাল স্ট্রাকচার, রাজনৈতিক অববায় পরিস্থিতি সবকিছু মিলে কিন্তু এখন মনে হয় যে সবকিছুর মালিক মনে হয় তিনি। সেই কারণে কিন্তু ওটা কিন্তু এমনিতে আসে নাই, ওটা একটা প্র্যাকটিসের মাধ্যমে তখন মনে করে যে এই জায়গাটা চলে গেল। মঞ্জুর ভাই, আপনি অনেক বিষয় নিয়ে আমরা আপনাকে যেভাবে চিনি, আপনি অনেক বিষয় নিয়ে রিটও করেছেন আপনি কোর্টের মধ্যে, কিন্তু আমাদের এই যে বিচার ব্যবস্থা এখন মানে কেমন যেন একটা এলোমেলো অবস্থার দিকে যাচ্ছে। এটার দোষ বিচার বিভাগের না, এই কথাটা আমি সবসময় বলি, বিচার বিভাগের দোষ না। কারণ হলো যে বিচার বিভাগ তো বাংলাদেশের বাইরে না। আপনি জানেন যে বিচার বিভাগের উপরে কতগুলো ঝড় গিয়েছে। প্রথম হলো ষোড়শ সংশোধনীতে বিচার বিভাগের মধ্যে একটা চরম ঝড় গেল, প্রধান বিচারপতিকে দেশ ছাড়া হতে হলো, এটা একটা ঝড়। এবং সেই ঝড়ের প্রতিক্রিয়াটা পেতে না পেতে আমরা আবার কয়েক বছরের মধ্যে আর একটা ঝড় আসলো, সেখানে আসলো মব কালচার, বিচারকদের উপরে আক্রমণ, জোর করে অর্ডার নেওয়া, তার ভয়ভীতি দেখানো। তো এইটি 18 মাসের পরে আবার নতুন করে শুরু হলো। নতুন করে শুরু হওয়ার পরে এটার তো এখনও আমরা এইটার যে একটা রেজাল্ট, সেই রেজাল্টটা এখনও তো আমরা পাইনি, তাই না? কিছুদিন সময় লাগবে। কিন্তু এর মধ্যে একটা পারসেপশন হয়েছে, সেটা হলো যে এটা আমি জানি না, এটা আমি যদিও ব্যক্তিগতভাবে বলেছিলাম যে ঠিক আছে, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে গেজেটটা, সেটা হয়তো গভর্নমেন্ট নতুন করে আইন আনতেছে, লেটস সি কি আনে। কিন্তু একটা পারসেপশন তো বিরোধী দল বা অন্যান্য মানুষের মনে এটা একটা শোনা যায়, অন্য সাধারণ মানুষও বলে যে কেন এটা হলো, বিচার বিভাগের সচিবালয়টা কেন চলে গেল। তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এটাও কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে যে আসলে কি বিচার বিভাগ স্বাধীন থাকবে কিনা। এবং বিচার বিভাগ স্বাধীন থাকাটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এইটা আসলে হবে কিনা আমি জানি না। বিচার বিভাগ স্বাধীন এবং সাহসী ভূমিকা যদি না থাকে, তাহলে রাষ্ট্রের মধ্যে এই ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা, অপরাধ এটা চলতেই থাকবে, এবং এক একটা গভর্নমেন্ট এক একটা কারণে দেখবেন পতন হবে। কারণ এই সমস্ত অপরাধ নিয়েও কিন্তু দেশে বিশৃঙ্খলা হতে পারে এবং সেখানে সরকার পতন হতে পারে। তো সেই কারণগুলো হবে, এটা হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো উপলব্ধি না করবে যে না, রাষ্ট্র পরিচালনার জন্য 3টা অঙ্গ, পার্লামেন্ট আইন পাশ করবে, প্রশাসন চালাবে সরকার, আর বিচার বিভাগ যে সমস্ত বিচার করবে, অন্যায় অবিচার বা অপরাধ, সেগুলোর বিচার করবে। এবং ওদেরকে যদি ইন্ডিপেন্ডেন্ট, আলাদা, স্বাধীনভাবে রাখা না হয়, তাহলে পরে এই পরিস্থিতির অবনতি হতেই থাকবে। ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। ইকতাদার আহমেদ, মঞ্জুর ভাই যে কথাগুলো বলছিলেন আর কি, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতার কথা নিয়ে আসছেন, এবং এই যে ধর্ষণ সহ কন্যাশ্রীতে যেভাবে হত্যা করা হচ্ছে, এখানে সামাজিক বিশৃঙ্খলা, মনোজগতের পরিবর্তন, পাশাপাশি এই যে আইন না মানার যে সংস্কৃতির বিষয়গুলো নিয়ে আসছেন, আপনার কি মনে হয়? দেখুন, এটা তো ধরেন একটা হচ্ছে হলো যে বিকৃত একটা মানসিকতা, যে এরকম যে একটা শিশু, 7 বছরের শিশুকে এভাবে যে ধর্ষণ করলো এবং জোর করে ধর্ষণ করলো, এবং ধর্ষণ পরবর্তী দেখা গেল যে তাকে হচ্ছে হলো যে হত্যা করা হলো। তো এগুলো হচ্ছে হলো যে করেছে, এখন তাকে সে হয়তো যে করার পরে দেখা গেল সে পালিয়ে গিয়েছে, তারপরে যে পুলিশ দ্রুত ব্যবস্থা নিল এবং 7 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করলো, এবং 24 ঘন্টার মধ্যে বলতে তার ডিএনএও করা হয়েছে। আর এখানে পুলিশ থেকে বলা হচ্ছে যে 96 ঘন্টার মধ্যে, অর্থাৎ 4 দিনের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করবে। তো তারা বলেছেন 15 দিনের মধ্যে রিপোর্টটা তারা করবে না, 4 দিনের মধ্যে বোধহয় বলেছে। তো 4 দিনের মধ্যে আইনমন্ত্রী বলেছে 7 দিনের মধ্যে পুলিশ রিপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, তো যাই হোক, এখন এরকম 96 ঘন্টার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করবে। এখন অ্যাকচুয়ালি যে মানে পুলিশ ইচ্ছা করলে কিন্তু মানে আমাদের সিআরপিসিতে যে এই
মানে মামলা সংক্রান্ত যে মামলা তদন্ত সংক্রান্ত যে বিধান আছে ওখানে কিন্তু বলা আছে যে আপনার যে যখন একটা এফআইআর হবে, এফআইআর হওয়ার পরে পুলিশ হচ্ছিল দ্রুত, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে পুলিশ হলো চার্জশিট দিবে, এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু চার্জশিট দেওয়া পুলিশের পক্ষে কিন্তু সম্ভব। আর এটা তো ধরেন যে যেহেতু 7 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়ে গিয়েছে, তাহলে যদি 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ চার্জশিট দেয় বা 48 ঘন্টার মধ্যে যদি দেয়, নিম্ন আদালত যেটা, যেমন এই ধরনের মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে যে নিম্ন আদালতের বিচার কিন্তু বিলম্বিত হয় না, নিম্ন আদালতে দেখা যাচ্ছে যে দ্রুতই বিচার হয়ে যায়। কিন্তু যখন নিম্ন আদালত থেকে যখন বিচার পরবর্তী এটা যখন হাইকোর্টে যায়, হাইকোর্টে দেখা যাচ্ছে যে এটা মানে দীর্ঘসূত্রিতা বা প্রলম্বিত হয়। আমি এই জায়গাতে আসবো একটু, আপনার সাথে আমি একটু যুক্ত করি। সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই মাগুরা 8 বছর আসিয়ার কথা আপনার মনে আছে, গত বছরের মে মাসে তাকে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিল, এবং ওই ঘটনায় একজনকে অ্যারেস্টও করেছিল পুলিশ, হিটু শেখ নামে একজনকে অ্যারেস্ট করেছিল। তারপর তার শাস্তি হিসেবে ফাঁসির রায় তাকে আদালত দেয়। তারপর আপিলে তারা যায় 1 বছর, এখনও সেটা কার্যকর হয়নি। আপনি যে দীর্ঘসূত্রিতার কথা বলছেন, আমি সেই জায়গাতে আসতাম। এখন ধরেন এই যে এটারও কিন্তু এই যে রামিসা হত্যা, যে এটা হয়তো এই যে নিম্ন আদালত থেকে এটার বিচার হয়ে যাবে, এটা ধরেন মানে ম্যাক্সিমাম হয়তো যে যদি পুলিশ যদি ধরেন 48 ঘন্টা কেন 15 দিনের মধ্যেও যদি চার্জশিট দেয়, এটা হয়তো 3 মাসের মধ্যে এটার বিচার হয়ে যাবে। এখন বিচার হয়ে গেলে এরপরে ধরেন যে হাইকোর্ট, এখন হাইকোর্টেই দেখা যাচ্ছে যে এটা মানে সেখানে হচ্ছিল যে এটা একটা দীর্ঘসূত্রিতা বা প্রলম্বিত হয়। তারপরে ধরেন হাইকোর্ট থেকে হয়তো 1 বছর পরে হলো, এরপরে হচ্ছিল অ্যাপিল ডিভিশনে গেলো, তো অ্যাপিল ডিভিশন থেকে তারপরে সেখান থেকে মানে এটা কবে নিষ্পত্তি হবে এটার কোনো কিন্তু নিশ্চয়তা নেই, একদম নেই। তো এই কারণেই হলো যে আপনার এই যে এই ধরনের হত্যার ক্ষেত্রে যেগুলো হলো যে খুবই সেন্সেশনাল মামলা, এগুলো দেখা যাচ্ছে যে মানে জনদাবির প্রেক্ষিতে বা প্রেসের কারণে হোক বা এই যে কোনো কারণেই হোক, যে নিম্ন আদালত থেকে দ্রুত বিচার কিন্তু সম্পন্ন হচ্ছে। কিন্তু এই যে আপনি যে আসিয়ার হত্যার কথা বললেন, সেখানেও কিন্তু নিম্ন আদালত থেকে দেখা গেছে যে 3 মাসের মধ্যেই কিন্তু বিচার কার্য কিন্তু সম্পন্ন হয়েছিল, কিন্তু তারপর দেখা গেল যে হাইকোর্টে এখনও এটার হয় নাই। এইটার সমাধানটা আসলে কিভাবে কি? এটার সমাধান হচ্ছে এই যে 1 বছর ধরে আপনার আসিয়ার হত্যা মামলা, যেটা প্রধান আসামিকে অ্যারেস্ট করার পরও সব তথ্য প্রমাণ থাকার পরও এখনো সেটা ঝুলতেছে। এটা হলো যে যদি মানে একটা বেঞ্চকে যদি বা 2টা বেঞ্চকে যদি নির্দিষ্ট করে দেওয়া যায় যে এই ধরনের মামলার ক্ষেত্রে মানে যে বিশেষ বেঞ্চ গঠনের যে দাবিটা এখন আসছে, আবেদনও করা হচ্ছে প্রধান বিচারপতি বরাবর, তাহলে কি এটা সমস্যার সমাধানটা? তাহলে এটার সমাধান সম্ভব। যে যদি ধরেন মানে এই ধরনের সেনসেশনাল মামলার ক্ষেত্রে মানে এই যে হাইকোর্টে মামলা যাওয়ার পরে যদি এই ধরনের যদি 1টা বা 2টা বেঞ্চ থাকে, এবং সেখানে দেখা গেলো যে মামলা যাওয়ার 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে সেখানে দেখা গেলো যে নিষ্পত্তি হয়ে গেল, এবং অ্যাপিল বিভাগেও দেখা গেলো যে যদি এই ধরনের কোনো বেঞ্চ করা হয় তাহলে কিন্তু এটা সম্ভব। ধন্যবাদ ইকতাদার আহমেদ। মঞ্জুর মোর্শেদ ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন এই যে বিশেষ বেঞ্চ যে গঠন, উনি বললেন যে দ্রুত বিচার সম্ভব, দীর্ঘসূত্রিতা তাহলে কমে যাবে, এই বিষয়ে আপনার বক্তব্য? আমি এটা মনে করি না, কারণ আপনার ইফতিদার ভাই যেটা বললেন সেটা হলো যে নিম্ন আদালতে বিলম্ব হয় না, এটাও ঠিক না। নিম্ন আদালতে রামিসার কেসটা বিলম্ব হবে না, এটা 3 মাসে যেটা বলেছে 3 মাসে ফাঁসি হয়ে যাবে। বাসিয়ার কেসও 3 মাসে হয়ে গেছে, কিন্তু এরকম মাহমুদা, হালিমা, খাতেনা এরকম শত শত মামলা রয়ে গেছে, বিচার হয় নাই। কারণ হলো যে আপনাকে একটা জায়গা বিবেচনা করতে হবে, সেটা হলো ধরেন সক্ষমতা, তাই না? বিচারকরা আপনি জানেন কাঠামোর কথা না, কাঠামো না, এই সমস্যাটা আইডেন্টিফাই করার জন্য এটা আপনি যেটা বলবেন বিশেষ বেঞ্চ যদি গঠন হয় তাহলে শুধু রামিসার ক্ষেত্রে হবে না। বিশেষ বেঞ্চ গঠনের সমাধান না, কেন বলি আপনাকে শুনেন। ধরেন কি বলতেছেন, ধর্ষণের জন্য একটা বিশেষ বেঞ্চ, ঠিক আছে? তো ধর্ষণের জন্য বিশেষ বেঞ্চ হলে যখন হবে, তো ওই বিশেষ বেঞ্চে সমস্ত ধর্ষণ মামলাগুলো আসবে। তো ধর্ষণ মামলা তো 2000-5000, তো বিচারক কি ওটা খালি কলমে সাইন করে দিবে? তা তো না, বিচারক তো ওটা বিচার করতে হবে, পেপার বুক পড়তে হবে, সাক্ষী জেরা পড়তে হবে, কারণ বিচারক তো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত নলেজ থেকে বিচার করতে পারবে না। আমরা টেলিভিশনে আপনার কি নিউজে বলছেন আমি ওইটা রেফার করে কথা বলতে পারি, কিন্তু বিচারক তো ওইটা জানলেও বলতে পারবে না, তার বিচারটা করতে হবে ওই আইন অনুযায়ী, অনুসারে। এখন ওইটা সমাধান হবে না। সমাধান যেটা দরকার সেটা হলো আপনাকে বিচার ব্যবস্থার মধ্যে একটা জ্যাম সৃষ্টি হয়েছে, সেটা হলো আমাদের যে মামলার সংখ্যা, সেই মামলার সংখ্যা অনুসারে বিচারকের সংখ্যা অনেক কম। আপনি যে ঢাকা নিম্ন আদালতের কথা বললেন, নিম্ন আদালতে আপনি জানেন কিনা, এখনো এটা বহুদিন থেকে প্রচলিত আছে। প্রধান বিচারপতি এজলাসে নিজে বলেছেন, উনি যখন ভিজিটে গেছেন তখন দেখছেন যে একজন বিচারপতি সে একজন বিচারক দুপুর 1টা পর্যন্ত বিচার করছে এক চেয়ারে বসে, ওই চেয়ারে 2টা থেকে আরেক বিচারক বসছে। তার মানে অন্য কোনো এজলাস নাই যেখানে বলা যাবে। কিন্তু আপনি কি বাংলাদেশে কোথাও পাবেন
কোনো উপজেলায় যে একজন ইওনো সকালবেলা ওই চেয়ারে বসেন এবং আরেকজন এডুকেশন অফিসার ওই চেয়ারে বিকালে বসেন, এটা কোথাও পাবেন না। আবার এমনটাও পাবেন না যে একজন ডেপুটি কমিশনার যদি ট্রান্সফার হয়ে যায় তো সে পরের দিনই আরেকজন ডেপুটি কমিশনার আসে না, এরকম ঘটনা খুব কম, বা 3 মাস থেকে ডেপুটি কমিশনার নাই, এটা আপনি পাবেন না। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন বহু জেলা জজ, নারী শিশু বলেন, এই যে ধর্ষণ মামলা বিচার করার বহু অতিরিক্ত জেলা জজ 3 মাস 4 মাস 6 মাস থেকে তাদের ওখানে লোক দিবে কোত্থেকে, স্বল্পতা আছে। তো মূল সমস্যাটা হলো অপরাধের ধরেন এটা অঙ্ক মিলাতে হবে, তো অঙ্কের বাইরে কিছু না। একটা হলো অপরাধ যদি অনেক বেড়ে যায়, আপনাদের একটা পানির মতো, পানির যখন স্রোতটা যে খাল থেকে যাবে সেখানে বর্ষা যখন প্রচুর হবে তখন অনেক পানি হয়ে যায় না, তখন ও খালটা তো ভরে পাশে যাবে পানি, এটা তো বাস্তবতা। এখন আপনার অপরাধের সংখ্যা যত বৃদ্ধি পাবে বিচার বিভাগ এটা শেষ করতে পারবে না। এখন অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বটা কার? সরকারের। অতএব অপরাধ নিয়ন্ত্রণ সরকার কি এমনি আপনাকে বললেই আপনি অপরাধ করবেন না তা তো না, এটা একটা মেকানিজম, একটা সিস্টেম। এইটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে, মানুষ অপরাধ কম করবে এবং সেটার জন্য আইনের শাসন নিশ্চিত করতে হবে, রুল অফ ল থাকতে হবে। সেটা না করলে অপরাধ বাড়তেই থাকবে, আর অপরাধ বাড়তে থাকলে বিচার বিভাগ এটা শেষ করতে পারবে না। আর বিচার বিভাগের ধরেন অন্য অপরাধ, কালকে থেকে এটা বাদ দিলাম, এখন পর্যন্ত যা আছে 40 লাখের মতো মনে হয় কেস যেটা মিডিয়ায় এসছে, তো সেটি বিচার করতে একটু ক্লিয়ার হতে চাই, সেটা হচ্ছে মামলার যে সংখ্যা, অনেক মামলা যে জট যেটা রয়েছে, বিচারের সংখ্যা কম, তার মানে আপনি বলছেন মামলা জট কমালেই এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো না? ওই যে বিচারের যে জটটার কথা বলছেন, যে আজকে যে একটা অপরাধ হচ্ছে, ট্রায়াল কোর্ট সাজা দিয়ে দিচ্ছে, কিন্তু হাইকোর্টে কেন হচ্ছে না? হাইকোর্টে হচ্ছে না কেন? হাইকোর্টে তো মামলা ট্রায়াল কোর্ট থেকে আপনি ফার্স্ট ট্র্যাকে তো বহু মামলা নিয়ে আসছেন, কিন্তু হাইকোর্টে তো একটা জ্যাম হয়ে গেছে। এখানে একজন বিচারকের পক্ষে একটা ফাঁসির মামলা তো একদিনে শেষ করা সম্ভব না, এর জন্য তো তাকে কয়েকদিন সময় লাগে। কারণ ওখানে তো ডেইলি আসতেছে এবং হাজার হাজার আসতেছে, সারা দেশ থেকে যত ফাঁসি হয়, ঢাকা কোর্ট থেকে না, তো বরিশাল, ফরিদপুর, যেখানে যেটা হচ্ছে সব চলে আসছে। তাহলে ওখানে এসে তো সব জাম হচ্ছে না? তাহলে এখন বিচারকের একটা বেঞ্চ বানাই দিলে এটা সমাধান হবে না। সমাধান করা হলে যদি হাইকোর্টে যদি আপনি মনে করেন যে বিচারক আছে তার সংখ্যা যদি আপনি 3 গুণ করতে পারেন, তাহলে হয়তো এটা একটা রেজাল্ট আপনি পাবেন। কিন্তু শুধু বেঞ্চ বাড়াইয়া বা ওই যে করে সেটা পাবেন একটাই, সেটা হলো আপনি একটা বেঞ্চ করলেন, সেখানে হয়তো কিছুদিন কয়েকটা মামলা ফার্স্ট প্রেফারেন্সে হবে, কিন্তু সেখানে দেখেন বৈষম্য হবে। আবার যে লোকটা হাইকোর্টে 3 মাস আগে বা 3 বছর আগে গিয়ে ওয়েট করতেছে তার বিচার, তারও তো বিচারের একটা রাইট আছে। রামিসার ফ্যামিলির যেমন আছে, ওই যে হালিমার ফ্যামিলির তারও আছে, বা ধরেন আসিয়ার ফ্যামিলিও তারই আছে। তা তাদেরকে আবার ডিপ্রাইভ করে আপনি করবেন, সেটাও তো নাই বিচার না। অর্থাৎ বিচার করতে গেলে আপনাকে এইরকম একজনের বিচার করবেন, এইটা করে সমাধান না কোনো, এটা সমাধানের জন্য একটা বিচার বিভাগের জন্য মহাপরিকল্পনা করতে হবে। যেভাবে জ্যাম সৃষ্টি হয়েছে, এই জ্যাম কিভাবে দূর করা যায়, এটা কোনো ব্যক্তি, আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিজের মাথা থেকে এটা শেষ করতে পারবে না, সূত্র বের করতে পারবে না। একদম স্পষ্ট কথা, আমি অনেকদিন থেকে বলতেছি, সংস্কারের সময় বলেছি যে বিচার বিভাগ নিয়ে আপনারা এভাবে আর ছলচাতুরি করেন না। কারণ আইনমন্ত্রী কয়েকদিন আগে বলেছে, দেখছেন যে বিচার বিভাগ হলো সবচেয়ে অবহেলিত, এবং অবহেলার রেজাল্টই হলো এইটা। এখন মানুষের মনে এইটা বলে যে না, বিচার তো দরকার নাই, বিচার কি হবে, কারণ আস্থা উঠে গেছে। এটাকে বিচার বিভাগের একার দোষ, আইনজীবীদের একার দোষ না, এটা সিস্টেমে ব্লক করে দিয়েছেন। এটা ব্লক করে দিয়েছেন আপনি। সিস্টেমটা কি এমন ভাবে করেছেন যে এখানে মানুষ আর আশা করে না। তার মধ্যেও তো বিচার চলছে এখন, তার মধ্যেও ফার্স্ট ট্র্যাকে অনেক বিচার হয়ে যাচ্ছে, তাই না? এখন এই ঘটনাগুলো যদি আপনাকে আসলে যদি সমাধান করতে হয়, তাহলে অনেক বড় পরিকল্পনা সরকারের। একটা হলো রুল অফ ল এস্টাবলিশ করা, মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করা। সেকেন্ড হলো বিচার বিভাগকে একটা মডিফাই করা এবং সেটার সক্ষমতা বৃদ্ধি করা, এবং ন্যায় বিচার এবং স্বাধীনভাবে যাতে বিচারকরা বিচার করতে পারে, সেই সক্ষমতা যদি তৈরি না করেন, তাহলে এগুলোর কোনো সমাধান আমার দৃষ্টিতে নাই। ইকরার আহমেদ, মঞ্জিল ভাই যেটা বলছিলেন আর কি, যে আপনার কথার রেশ ধরি, যে বিশেষ বেঞ্চ গঠন করে রামিসার মামলা, 2-1টা মামলা দ্রুত শেষ করা যাবে, কিন্তু ওভারঅল যে মামলাগুলো সেগুলো শেষ করতে হলে মামলার যে জট, পাশাপাশি বিচারকের সংখ্যা যেটা, সেটা বাড়াইতে হবে, তাহলেই এই মামলাগুলো বিচারের সংখ্যা যেমন বাড়াতে হবে। আবার আমাদের এখানে কিন্তু হয়েছিল যে মানে যথাযথ কারণ ব্যতীত দেখা যাচ্ছে যে এরকম প্রচুর মামলা হচ্ছে আর কি। এবং আমাদের যদি আপনি কনভিকশন রেট দেখেন, আমাদের কনভিকশন রেট হচ্ছিল মানে এই যে জেনারেলি হচ্ছিল 5%। এখন ধরেন তাহলে 100টা মামলায় দেখা যাচ্ছে যে 5টা মামলায় সাজা হচ্ছে, আর 95টা মামলায় হলো খালাস হয়ে যাচ্ছে। এখন এই যে মামলা যে তদন্ত কার্য যারা পরিচালনা করছে, এরা তো হচ্ছিল রাষ্ট্র কর্তৃক নিয়োজিত ব্যক্তি, অর্থাৎ রাষ্ট্রের বেতন ভাতা পাওয়া লোকজন তো মামলা তদন্ত কার্য পরিচালনা করছে। এবং মামলা যে পরিচালনা করছে এই যে পিপি, তাও কিন্তু হচ্ছিল রাষ্ট্রের বেতনভোগ হচ্ছিল এই যে ব্যক্তি। তারপরে বিচার কার্য যিনি করছেন তিনি তো ধরেন বিচারক, তিনিও রাষ্ট্রের বেতনভোগ ব্যক্তি। তাহলে এখন দেখা যাচ্ছে এই যে এই
মানে রাষ্ট্রীয় সংস্থা তদন্ত করার পরে এই তদন্ত তো সঠিক হওয়া উচিত এবং এই তদন্ততে তো কোনো ধরনের ত্রুটি থাকা উচিত না। তো আপনি যদি ধরেন এই যে জাপান বা সিঙ্গাপুরের দিকে যদি দেখেন বা ইউরোপীয় যে কোনো দেশের দিকে যদি দেখেন, মানে আমাদের দেশে যেটাকে আমরা বলি এই চার্জশিট, ওরা বলা হয়েছিল ইন্ডাইটমেন্ট, এবং ওয়ান্স ইট ইজ ডিসাইডেড বাই দি ইনভেস্টিগেটিং এজেন্সি দ্যাট সার্টেন পার্সন উইল বি ইন্ডাইটেড, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 99% ক্ষেত্রে কিন্তু হচ্ছিল মামলা হলো যে দেখা যাচ্ছে যে 99.95% ক্ষেত্রেই দেখা যাচ্ছে মামলা হচ্ছিল সাজার মাধ্যমে মামলার সমাপ্তি ঘটছে। কিন্তু আমাদের দেশে কেন আজকে যদি 5% যদি আপনার যদি কনভিকশন রেট হয়, তাহলে তো আপনার এই যে আমাদের এই যে এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এই এন্টায়ার সিস্টেম নিয়ে আপনাকে ভাবতে হবে যে এখানে যে এই যে ফলস মামলা যে হচ্ছে কেন হচ্ছে। তারপরে ধরেন এই যে মামলা এই যে এই হওয়া পরবর্তী দেখা যাচ্ছে যে সাক্ষী আসছে না, তারপরে ধরেন সাক্ষীর এই যে যথাযথভাবে সাক্ষী না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মামলা প্রমাণ হচ্ছে না। তো এই সব সার্বিক বিষয় যদি আপনি যদি বিবেচনায় নেন, তাহলে হচ্ছিল একটা ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে। এটা হচ্ছিল যে বিচারকের সংখ্যা যেমন বাড়াতে হবে এবং ফলস মামলা যেন না হয় সেদিকে হচ্ছিল দৃষ্টি দিতে হবে। তারপরে হলো যে আবার হচ্ছিল যে উচ্চ আদালতে এখানে হচ্ছিল বিচারের সংখ্যা বাড়াতে হবে। তো এগুলো যদি করা হয়। আরেকটা বিষয় মঞ্জুর ভাই বলে গেলেন যে বিচার বিভাগের স্বাধীনতার কথা কিন্তু একদম উনি শুরু থেকে এখন ধরেন বিচার বিভাগ ধরেন একটা সংবিধানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে উচ্চ আদালত এবং নিম্ন আদালত বিচারকরা বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীন। এখন ধরেন স্বাধীনতা তো মানে এটা কাগজে কলমে দেওয়া আছে, কিন্তু হয়তো প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের হলো যে আমরা দেখেছি যে রাজনৈতিক হস্তক্ষেপ হয় এবং দেখা যাচ্ছে যে এই যে রাজনৈতিক সরকারের সময় দেখা যাচ্ছে যে বিচারকরা যদি রাজনৈতিক দলের কথা যদি না শুনে তখন দেখা যাচ্ছে যে তাকে হয়তো মানে হয়রানির সম্মুখীন হতে হয় বা বদলি হয়। এটা হচ্ছিল উচ্চ আদালতের ক্ষেত্রে তো আর বদলি সম্ভব না, উচ্চ আদালতের ক্ষেত্রে হয়তো অন্য মানে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু নিম্ন আদালতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম বহু ঘটনা আছে যে মানে এটা হয়তো যে ক্ষমতাসীন দলের কথা শুনে নাই, তাকে পরবর্তীতে দেখা গেল যে বদলি করে দেওয়া হয়েছে আর কি। এবং এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় এরকম একাধিক ঘটনা ঘটেছে যে এরকম মানে মানে সরকারি দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে রিলিফ দেওয়া হয় নাই, তো তারপরে তাৎক্ষণিক বিচারককে বদলি করে দেওয়া হয়েছে। আচ্ছা, যে বিষয়টা মঞ্জুল ভাই শুরু থেকে নিয়ে আসছেন আর কি, অনেকগুলো কথা উনি বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতার কথা বারবার যেটা উনি বলে আসছেন। আমার প্রশ্ন হলো আপনার কাছে, এই যে যেসব রেপ থেকে শুরু করে যেভাবে কন্যা শিশুদের মারা হচ্ছে, আরও বেশ কিছু ঘটনা যেগুলোর পিছনে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি বড় কারণ ধরা হচ্ছে বিচারহীনতার যে মানে অপসংস্কৃতি, যেটা সেই বিষয়টাকে নিয়ে আসছে। আপনি কি মনে করেন যে বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া এই বিচারগুলা করা সম্ভব? না, বিচার বিভাগের স্বাধীনতা তো ধরেন কাগজে কলমে দেওয়া আছে, এটা হচ্ছিল নিশ্চিত করতে হবে, এটা হলো যে মানে যথাযথ প্রয়োগ আপনার করতে হবে আর কি। তো ধরেন এখন যে এই এটা আমাদের উচ্চ আদালতের কথা বলা আছে যে বিচার বিভাগ স্বাধীন, নিম্ন আদালতের কথা বলে দেওয়া আছে যে বিচার বিভাগ স্বাধীন। তো এখন স্বাধীন তো কাগজে কলমে বললে হবে না, তো আপনাকে তো বিচারকরা যেন স্বাধীনভাবে যেন বিচার কার্য পরিচালনা করতে পারে ওই ধরনের পরিবেশ তো দরকার, সেই পরিবেশ তো নাই। এবং সেটা তো অবশ্যই যে রাজনৈতিক দল যেটা বলে গেলেন যে সব দলকে একত্রিত হয়ে একটা জায়গায় আসলে আসতে হবে। জি জি জি, এই জায়গাটায় এটা নিয়ে আপনার কথা একটু শুনবো। না, এটা তো ধরেন একটা ধরেন মানে আসলে তো ধরেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলেন বা এই যে আমাদের পার্শ্ববর্তী ভারতেও বলেন, এখানে তো বিচার বিভাগের ব্যাপারে তো মানে প্রশাসনিক হস্তক্ষেপ বা রাজনৈতিক হস্তক্ষেপ খুব একটা হয় না, বা হলেও হয়তো খুব কম। কিন্তু আমাদের দেশে তো দেখা গিয়েছে যে বিগত সরকারের সময় তো মানে প্রচুর হস্তক্ষেপ হয়েছে। তো এই ধরনের হস্তক্ষেপ যদি মানে চলতে থাকে তাহলে তো ধরেন এই যে বিচারকরা তো ধরেন আস্থাহীনতায় ভুগবে এবং সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে না। তো এখন যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত আপনার তো হচ্ছিল যে বাধাগ্রস্ত হবে, ন্যায় বিচার নিশ্চিত বিঘ্নিত হবে। আচ্ছা, একটা বিষয় যে নতুন যে আইনে সেটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, এবং সেখানে খুব সম্ভবত 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার শেষ করা যে স্পষ্ট বিধান রয়েছে, এবং সেটাও হচ্ছে না, তাহলে জবাবদিহিতার আওতায় কে আসবে? এখন জবাবদিহিতার ধরেন মানে বিচার কার্যের জন্য সময় নির্ধারিত করে দেওয়া আছে, তদন্তের জন্য সময় নির্ধারিত করে দেওয়া আছে। তো এগুলো তো ধরেন ডাইরেক্টরি প্রভিশন, তো এগুলোর তো ধরেন
জবাবদিহিতার জন্য যদি করতেই হয় তাহলে হয়েছিল তদন্ত যারা করেছেন তাদেরকে জবাবদিহি করতে হবে, বিচার যিনি করছেন তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু যেহেতু ডাইরেক্টরি প্রভিশন, সেজন্য হয়তো এটা এভাবে আর এটা ওইভাবে গুরুত্ব পায় না আর কি। বা যদি একটা যদি ধরেন মানে এই যে নজির সৃষ্টি করা হতো যে তদন্ত কেন হয় নাই, তদন্তকারী কর্তাকে মানে জিজ্ঞাসাবাদ করা বা তাকে হলো যে এই এই বিচারের সম্মুখীন করা বা বিচারককেও যদি ধরেন জিজ্ঞাসাবাদ করা হতো তাহলে হয়তো এটা একটা দিক ছিল, কিন্তু সেরকম তো হয় নাই। তো ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি, যেটা আপনার যে বিষয়টা ধরেন বললেন যে তদন্ত না হয় না, কেন হয় না, কিংবা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ঠিকই আসামি ধরতেছে, আসামি ধরার পর তারা কোর্টে প্রেরণ করতেছে, সেখান থেকে সে আসামি জামিনে বেরিয়ে যাচ্ছে, তারপর তার বিচার নিয়ে আসলে যে সমস্যা সেটার সৃষ্টি হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলার পক্ষ থেকে আসামি ধরা ওপরে তো তাদের কাজ না, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তো তদন্ত এবং আসামি ধরা। এটা হলো তদন্ত করে আসামি ধরে তারপরে আসামিকে হচ্ছিল আদালতে সোপর্দ করা, এবং আদালত হলো যে মানে জামিন এবং বিচার দুটাই করতে পারে আর কি। এখন ধরেন মানে জামিন, এখন আপনাকে জেলখানার দিকে তো তাকাতে হবে যে আপনার জেলের যে অবস্থা, যে আপনার জেলের মানে যেখানে হলো যে ধরেন এটার বোধহয় তার যে ক্যাপাসিটি, যেটা ক্যাপাসিটির ডাবলের চেয়েও বেশি লোক এখন তিন গুণের বেশি লোক সেখানে বাস করতেছে। তো এটা বিচারককে এটাকেও তো আবার বিবেচনা নিতে হবে। আর যে আমাদের দেশে তো প্রচুর যে এরকম যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে প্রচুর ফলস কেস কিন্তু হচ্ছে, কিন্তু এখনও কিন্তু হচ্ছে কিন্তু। এবং এখানে দেখা যাচ্ছে যে মানে এইসব মানে একটা অপরাধ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অপরাধ তো করেছে একজন বা দুইজন বা তিনজন বা চারজন, কিন্তু দেখা যাচ্ছে যে আসামি করা হলো যে 100, 150, 200 জন। এবং এগুলো আর পলিটিক্যাল যে মামলা, প্রাইমারি যে ইনভেস্টিগেশন তখনই এটাকে আইডেন্টিফাই করা দরকার নাকি, যে এই যে ফলস কেসের যে বিষয়গুলো। ফলস কেস তো মানে এখন যদি আপনি ধরেন এই যে ঢাকা জজ আদালতে মানে যে মামলা বিচারাধীন আছে ফৌজদারি মামলা, 50% হচ্ছিল ফলস কেস। ধন্যবাদ ইফতার আহমেদ। মঞ্জুল ভাই, ওই একই জায়গায় আমি যাব, এই যে ফলস কেসের বিষয়টা সেটা একটু শুনবো, পাশাপাশি এই আইনে থাকার পরও যে কাজ হচ্ছে না 15 দিন কিংবা 90 দিনের বিচার শেষ করার, এই যে জায়গা জবাবদিহিতার জায়গা কাকে আপনি নিয়ে আসবেন? দেখুন, একটা কথা হলো যে আপনার সক্ষমতার বিষয়। আপনি আইন যখন করে দিয়েছেন, সেখানে এটা যদি ম্যান্ডেটরি হয়ও তাহলে সেটাও কার্যকরী হবে না। কারণ হলো তো আপনি যদি ধারণ করতে পারেন, আপনি একটা ঝুড়ি জাগাতে পারেন 20 কেজির, এখন ওখানে যদি আপনার 100 কেজি দিয়ে রাখে, তাহলে আপনাকে যে কথাই বলা হোক আপনি কোনোভাবেই ওটা উঠাতে পারবেন না। তো সমস্যাটা তো সেইখানে। সমস্যা হলো যেটা ইফতেখার ভাই বললেন, সেটা হলো মামলার উৎপাদন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? আপনি মামলা উৎপাদন কেন হয়? মামলা উৎপাদন হয় সরকারের ভুল পলিসির কারণে, এমনি জেনারেল মামলা। আর ক্রিমিনাল অফেন্সটা তো অন্য, সেটা হলো ব্যক্তি করে। তো ব্যক্তি ক্রিমিনাল অফেন্সটা কেন করে, বেশি কেন এত ফ্লারাইজ কেন হচ্ছে? ওর ব্যক্তির মনে একটা ধারণা, ওই যে লেসন, যে শাস্তি হবে, ওইটা তার মনে খুব একটা দাগ কাটে না। কারণ আপনি আজকে যে ঘটনাটা হচ্ছে, মেমোরিতে আমাকে বলে 2-4 বছরের মধ্যে হইলে, আমার ধরেন আমি এখানে সামনে থেকে আসতেছিলাম, একটা লোক খুন হলো, তা আমার মাথায় এটা 2-4 বছর হলে মোটামুটি এটা বিচারটা হলে বুঝতে পারবো, ওইখানে গেছিলাম, ওটা খুন হলো, বিচার হয়েছে। এটা আমার একটা লেসন, যে আমি যাতে নিবৃত থাকি এরকম কাজ থেকে। কিন্তু এই বিচারটা 20 বছর হইলে পরে, ও তো 20 বছরে তো আমি বাঁচবো কিনা এটার কোনো ঠিক নাই, কাজে ওইটা তো আমার জন্য কোনো লেসন না। এইরকম যখন সিস্টেম শুরু হয়ে গেছে, এখন মনে হয় 700 বা তার উপরের বেশি অ্যাপিলিট ডিভিশনে এবং হাইকোর্টে আমাদের পেন্ডিং আছে এই যে ফাঁসির কেস। এবং আপনি জানেন যে সেলে রাখে, আপনার ডেথ সেলে যে রাখে, সেটা কিন্তু একদম মৃত্যুদণ্ডের আগে। বিধানটা যখন হয়েছিল তখন তো বিচারটা খুব দ্রুত হতো, হয়তো 2-4 মাস থাকতে হবে, এই জন্য একটা কঠিন পরিস্থিতিতে ওই ডেথ সেলে রাখা হইতো। ওই ডেথ সেলে এখন মানুষ 6 বছরও আছে। এখন চিন্তা করেন, তো এই যে ঘটনাগুলো হচ্ছে, সেটা হলো আপনি ম্যান্ডেটরি করলেও হবে না। কারণ হলো যে বিচারটা আপনি করতে বলবেন, সেখানে বিচারের সক্ষমতা হলো কয়জনে বিচার করছে। আপনার যদি 10টা মামলা হয়, আপনার যদি 5 জন বিচারক হয় একদিনে, তাহলে একদিনে 5 জনে 10টা মামলা বিচার করতে পারবে, ওই দিনের প্রসিডিংটা শেষ করতে পারবে। কিন্তু 5 জন বিচারক, আপনি যদি ওখানে 150 মামলা হয়, তাহলে ওখানে ওই সিস্টেম লস হবেই, ওই সিস্টেম দিয়ে আপনার কোনো কাজ হবে না। অতএব আপনাকে গোড়ায় হাত দিতে হবে, এটা হলো ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড হলো আপনার যে কথাটা ইফতিখার ভাই বললেন যে আমাদের অ্যাপিলিট ডিভিশনের যে প্রশ্নটা আসবে, অ্যাপিলিট ডিভিশনে ধরেন এখন পর্যন্ত আমাদের যা সিস্টেম, সেখানে একটা জিনিস হলো যে হাইকোর্টেও কিন্তু এই কনফার্মেশন, ডেথ সেন্টেন্স তো কনফার্মেশনের জন্য আসে অ্যাজ পার দ্য ল,
সেখানে 7 দিনের মধ্যেই চলে আসে ফাইল, এবং কেউ যদি আপিল করে করতে পারে, না করলে কিন্তু ওই 7 দিনের মধ্যেই কোর্টে চলে আসে এবং কোর্ট প্রসিডিং শুরু করে দেয়। কিন্তু শুরু করে দেওয়ার পরে ওইটা পেপার বুক তৈরি করতে হয়। পেপার বুক তৈরি করার জন্য পেপার বুকটা কে তৈরি করবে? ওটা সরকারের বিজি প্রেস। আমি একটা মামলা করেছিলাম, কোনো জজ সাহেবকে অনেকবার অ্যাপ্রোচ করলাম, শুনানিও করেন। আমি বলছিলাম যে সুপ্রিম কোর্টের অধীনে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রেস থাকুক, যাতে এই সুপ্রিম কোর্টের পেপার বুক থেকে শুরু করে সব কাগজ নিজেরাই দ্রুত করে ফেলতে পারে, কিন্তু সেটা হয় নাই। যার ফলে ওই পেপার বুকের জন্য 1.5 বছর 2 বছর ওয়েট করতে হয় বিজি প্রেসের। কারণ বিজি প্রেসের ধরেন কালকে একটা গেজেট লাগবে, ওইটা তো ইম্পর্টেন্ট, ওইটা তো সে রাত্রে 3টার সময় 5টার সময় করে ফেলে, ওইটার শেষ হইলে তারপরে হয়তো আমার পেপার বুকের কাজটা করবে। এটা অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে আবার পেপার বুক করতে হবে। এই পেপার বুক করার কারণে এখানে সময় নষ্ট হচ্ছে। প্লাস হলো জজ সাহেবরাও তো ওখানে একটা মামলা, একটা মার্ডার কেস যদি অ্যাপিলেট ডিভিশন, আপনারা তো দেখেছেন অনেক মামলা, এবং সবচেয়ে হলো যে আমাদের বড় বড় অনেকগুলো কেস, যুদ্ধ অপরাধীর কেস, তারপরে রাজনৈতিক কেস, এই সমস্ত কেসে অ্যাপিলেট ডিভিশন অনেক সময় আমাদেরকে ব্লক হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের কেসগুলো আর বেশি হয় না, এবং এই কারণে ওখানে এখন অনেক ব্লকেজ আছে। তো এইগুলো ব্লকেজগুলো দূর করার পদ্ধতি যদি আপনি না নেন এবং এই মামলার উৎপাদন যদি বাড়তে থাকে, কোনো সমাধান নাই। এবং সবচেয়ে হলো যে 18 মাসে যে আপনি একটা মামলার একটা বস্তা বানাইছেন, আপনি এই যে কি 500-700 মামলা, 1 লক্ষ মতো আসামি, এটা তো আপনি উড়ে যায় না, এটা কিন্তু বিচার বিভাগের উপরেই তো আছে, তদন্তের উপরেই আছে, তদন্ত কর্মকর্তার উপরেই আছে। তো এগুলো কোথায় যাবে? এগুলো তো সব ফলস মামলা, এগুলো তো একটাও বিচারে কারো সাজা হবে না, কিন্তু এই বিচার আপিল বিভাগ পর্যন্ত যাবে, কারণ এটা তো সিস্টেমে ঢুকে গেছে। এখন এখানে সবাই বলছে যে এটা ফলস মামলা, আইন উপদেষ্টা বলছে, তত্ত্বাবধায়ক সরকারের সবাই বলছে, আমরা বলছি, কিন্তু কোনো সমাধান নাই, কিন্তু তারা কিন্তু এই প্রসেসে আছে। অর্থাৎ সেই জায়গাটায় আমার সর্বশেষ কথা হলো যে অবশ্যই গুরুত্ব দেন, বিচার বিভাগ নিয়ে ভাবুন, মহাপরিকল্পনা করুন, এছাড়া কোনো সমাধান নাই। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশন আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।